ফর্ম 7 নিয়ে যাবতীয় অভিযোগের আগেও সামনে এসেছে, আর এবার কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হলো সিইওকে নির্বাচন কমিশনের তরফ থেকে। একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, আজকের মধ্যেই অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। ফর্ম 7 এর অভিযোগের নিষ্পত্তি করতে হবে ইআরও এবং এইআরওদের। প্রশ্ন উঠছে, সিইও দপ্তর এবং ডিও অফিসে কত ফর্ম 7 পড়ে রয়েছে এভাবে? এত তাড়াতাড়ি যাবতীয় অভিযোগের নিষ্পত্তি করা কি সম্ভব? এতদিন কেন ইআরও এবং এইআরওদের কাছে ফর্ম 7 পাঠানো হয়নি? এর আগে ফর্ম 7 জমা দেওয়া নিয়ে দিকে দিকে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘাত দেখা গিয়েছে, আর এবার আজকের মধ্যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। ফর্ম 7 জমা দেওয়া নিয়ে এর আগে তৃণমূল বিজেপির মধ্যে সংঘাত দেখা গিয়েছে, একাধিক অভিযোগ সামনে এসেছে, আর এবার একেবারে নির্বাচন কমিশনের তরফ থেকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফর্ম 7 এর অভিযোগের নিষ্পত্তি করতে হবে ইআরও এবং এইআরওদের, এবং সেটাও আজকের মধ্যেই। আর এখানেই প্রশ্ন উঠছে, যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগের এত তাড়াতাড়ি কি নিষ্পত্তি করা সম্ভব? এতদিন কেন ইআরও এবং এইআরওদের কাছে ফর্ম 7 পাঠানো হয়নি? বাংলাদেশে নতুন সরকার শপথ নেবেন তারেক রহমানের নতুন সরকার। আর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য লোকসভার অধ্যক্ষ এবং প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন লোকসভা স্পিকার ওম বিড়লা। আর অন্যদিকে 32টি আসনে পুনর্গণনার দাবি জানিয়েছে জামাত নেতৃত্বাধীন 11টি দলের জোট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফের বিএনপি ঝড়। 2 দশক পর বাংলাদেশে আবার ক্ষমতায় ফিরছে খালেদা জিয়ার দল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের মসনদে বসতে চলেছেন খালেদা জিয়ার পুত্র। সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার ঢাকায় প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন তিনি। ওই দিনই বিএনপির নতুন মন্ত্রিসভার বাকি সদস্যরাও শপথ নেবেন। শপথ বাক্য পাঠ করাবেন নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মন্ত্রিসভা হতে পারে 32 থেকে 42 জন সদস্যের। প্রথম আলো সূত্রে খবর, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, লোকসভার স্পিকার ওম বিড়লা মঙ্গলবার বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। রবিবার সন্ধ্যায় জামাত শীর্ষ নেতা শফিকুর রহমানের বাড়িতে গিয়ে দেখা করেন তারেক রহমান। পরে যান ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাড়ি। এদিকে ভারত বাংলাদেশ সুসম্পর্ক নিয়ে আশাবাদী ভারত বিরোধী জামাতও। বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই সম্পর্ক, আমাদের যেহেতু প্রতিবেশী ভারত এবং মিয়ানমার, এই দুটো দেশ আমাদের প্রতিবেশী। ভারত বড় প্রতিবেশী, মিয়ানমারের সাথে আমাদের ছোট্ট একটা সীমান্ত এলাকা আছে গিয়ে। আমরা চাই যে বাংলাদেশ যে কোনো দেশের সাথে, প্রতিবেশী সহ সব দেশের সাথে একটি সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক রাখবে। এই আবহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, ঢাকা। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই জয়ী হয়েছে ভারত বিদ্বেষী জামাত। আর এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে ভারতের। বাংলাদেশের ভোটের ফলকে সামনে রেখে ফের সীমান্তে বেড়া তৈরি নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। শেখ হাসিনা দেশ ছাড়া, নিষিদ্ধ তাঁর দল আওয়ামী লীগ। এই আবহে 20 বছর পর ঢাকায় আবার ক্ষমতায় ফিরছে বিএনপি। বাংলাদেশের মসনদে বসতে চলেছেন জেনারেল জিয়া ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। লাগাতার ভারত বিদ্বেষ, পাকিস্তানের মদদ সত্ত্বেও কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে মোহাম্মদ ইউনূসের অনুগামী এনসিপি ও জামাত জোট। কিন্তু ভারতের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ছবিটা, যেখানে দেখা যাচ্ছে সারা দেশে 299টি আসনের মধ্যে মাত্র 68টি আসনে জিতলেও পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ অংশেই জয়ী হয়েছে ভারত বিদ্বেষী জামাত। খুলনা, যশোর, ঝিনাইদহ, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জের মতো জায়গায় জয়ী হয়েছে জামাত জোট।
বাংলাদেশের এই জেলাগুলির গা ঘেঁষেই রয়েছে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার মতো জেলাগুলো। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভোটের ফলকে সামনে রেখে তৃণমূল সরকারকে আক্রমণ শানাচ্ছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন, ভারতীয় অংশে তৃণমূল কংগ্রেসের সরকার সীমান্তে বিএসএফ এর বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণে বারবার পূর্ণ সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে। পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতির এই সময় পশ্চিমবঙ্গের প্রয়োজন ভোট ব্যাংক রাজনীতি নয়, নিরাপত্তা কেন্দ্রিক শাসন ব্যবস্থা। শুধুমাত্র বিজেপি সরকার অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারই পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত রাখতে পারে। 2026 সালে অন্য কোনো ফলাফল এবং সীমান্তের ওপারে উগ্র রাজনৈতিক মতাদর্শের উত্থান অবৈধ অনুপ্রবেশকে ত্বরান্বিত করবে এবং তথাকথিত বৃহত্তর বাংলাদেশের ধারণাকে শক্তিশালী করবে। যারা ওপারে জামাতিদের ভোট দেয় তারাই এপারে তৃণমূলকে ভোট দেয়। সেই জন্য দেখবেন সীমান্তের কাছাকাছি জামাতের ভোট বেড়েছে, মানে এপারে টুক করে তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে আবার টুক করে ওপারে গিয়ে জামাতকে জেতাতে। তার কারণ গ্রেটার বাংলাদেশ কিংবা ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বাংলাদেশ তৈরির যে সুগভীর চক্রান্ত, বিভিন্ন জেগে থাকা সেল, স্লিপার সেল সবাই কাজ করছেন। এটা জামাত মানেই তৃণমূল, তৃণমূল মানেই জামাত। যে সরকার বলে যে আমরা সীমান্ত পাহারা দিতে পারছি না, অন্যের ঘাড়ে দায়িত্ব চাপানোর চেষ্টা করে, সেই কেন্দ্রীয় সরকার অপদার্থ সরকার যারা দেশের সীমান্ত পাহারা দিতে পারে না। সরাসরি ভারতের নাম না নিলেও শনিবার তারেক রহমানের মুখে শোনা গিয়েছে বিদেশ নীতির কথা। Regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেবেন। আমন্ত্রণ জানানো হয়েছে ভারত সহ সার্কভুক্ত দেশের বিদেশ মন্ত্রীদের। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কি উন্নতি হবে, সীমান্তে কি উদ্বেগ কমবে, সেটাই এখন বড় প্রশ্ন। নতুন বিকল্পের একটা সুযোগ হয়েছে, সেই সুযোগটা ভারত সরকার কাজে লাগাতে নিশ্চয়ই চেষ্টা করবে। কারণ ভারতের অনেকগুলো স্বার্থ আছে, উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ সাধন, বাণিজ্য এবং ভারতের যে পূবে তাকাও নীতি, এইগুলোকে যদি কার্যকরী করতে হয় ভারতের সেখানে স্বার্থ আছে। উল্টো দিকে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশেরও কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক না রাখলে তাদের পক্ষেও মুশকিল, কারণ ভারতের বন্দর বা ভারতের যে যোগাযোগের যে জায়গা পরিকাঠামো সেগুলোকে ব্যবহার করে তারা অনেক কিছু বাড়তি সুবিধা পাচ্ছিল। ফলে সেটা যদি তারা না করতে পারে তাহলে তাদের অসুবিধে, যেটা গত 1.5 বছরে তারা মুখোমুখি হয়েছে। কাজে ভারত এবং বাংলাদেশ দুদেশেরই কতগুলো স্বার্থ আছে, কাজে এই দুই পড়শি দেশ সেই কথা মাথায় রেখে উভয় পক্ষই যে চেষ্টা করবে এটা আমরা আশা করতে পারি। শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল বাংলাদেশের, কিন্তু ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই পদ্মাপাড়ে কট্টরপন্থীদের রমরমা বাড়ে। নতুন সরকার আসার পর ছবিটা বদলায় কিনা নজর রাখছে ভারত। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।